আজকের আলোচনার টপিক ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং, যদি এটাকে শর্ট ফর্মে এই টার্মটি ব্যবহৃত হয়, ডিটিপি। আমরা অনেক সময় এই ধরনের শব্দ শুনেছি: ডিটিপি অপারেটর, গ্রাফিক ডিজাইনার, কম্পোজার, কম্পিউটার অপারেটর, এই জাতীয় শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তারপরেও ডেস্কটপ পাবলিশিংয়ের একটা স্পেশালিটি আছে। এই শব্দটি যখন শোনা কানে বাজে, তখন দুটি শব্দ খুব পরিচিত, একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে পাবলিশিং। তো শব্দ দুটো শুনেই কিন্তু আমরা রিলেট করতে পারছি আমাদের আসলে ডেস্কটপ পাবলিশিং মানে কি। তারপরও আর একটু স্পেসিফিক করার জন্য আমি বলি, আমাদের যদি এই কোশ্চেনগুলোকে পৃথিবীর সব বড় বড় রাইটার, পাবলিশার অথবা যারা লার্ন পারসন, সবাইকে যদি আমরা এই কোশ্চেনটা করি, হোয়াট ইজ ডেস্কটপ পাবলিশিং, সবাই একটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবেই বলবে। এটা অবভিয়াসলি এটা পাবলিকেশনের সাথে রিলেটেড কোনো কিছু, সামথিং। তো আসলেই তাই, এটা এন্টার পাবলিকেশনকে রিলেট করে যে জিনিসটা, যে কর্মযজ্ঞটা, সেটা হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। এখানে আর একটু স্পেসিফিক যদি আমরা বলি যে ক্রিয়েটিং সামথিং অন ইউর পার্সোনাল কম্পিউটার। আপনি আপনার কম্পিউটারে যে জিনিসটা তৈরি করছেন, সেটিকে যদি আমরা একটা পাবলিকেশনের চিন্তা আমাদের মনোজগতে থাকে, তখনই সেটা আসলে ডেস্কটপ পাবলিশিংয়ের আওতায় চলে আসে। লাইক, আমরা যদি একটু বলি যে আমাদের একটা বই আমরা নর্মালি পড়ি, আমাদের হাতে থাকে, আমরা পাঠক হিসেবে বইটাকে পড়ি। কিন্তু এই বইটা আমার হাতে আসার আগে একজন লেখক যখন লিখলেন, তিনি নিশ্চয়ই এইরকমভাবে লিখেননি, অথবা নিজে কম্পোজ করে, প্রিন্ট করে, বাঁধাই করে আমার কাছে পাঠাননি। তিনি হয়তো হাতে লিখেছেন। আমরা যদি বড় বড় রাইটারদের কথা চিন্তা করি, তারা কি করে? সব লেখাই কিন্তু হাতে লেখা হয়, এবং সেই লেখাটাকে বলা হয় পাণ্ডুলিপি, এবং খুব রাইটিং সেটাতে থাকে। সেটার মধ্যে অনেক ধরনের কাটাছেঁড়া থাকে, ঘষা মাজা থাকে, অনেক ধরনের ব্যাপার থাকে। তো সেই পাণ্ডুলিপিটা একজন পাবলিশারের হাতে যায়, এবং একজন পাবলিশারের হাতে যখন সেই পাণ্ডুলিপিটা যায়, পাণ্ডুলিপিটা নিয়ে পাবলিশার কি করে? পাবলিশার তার কম্পোজার হিসাবে যারা কাজ করে, তাদেরকে সে বইটা কম্পোজ করতে দেয়। কম্পোজ করার পরে সেটাকে হয়তো একজন ডিজাইনারের ধারস্থ হয়, যিনি পেজ মেকআপ করেন, এবং পেজ মেকআপের পরে এখানে একটা কাভার ডিজাইনের বিষয় থাকে। সেই জিনিসটা হয়তো প্রমিনেন্ট কোনো আর্টিস্ট দিয়ে কাভার ডিজাইনটা করা হয়, এবং এই জিনিসগুলো করে ফাইনালি এটা যখন প্রিন্টিংয়ে যায়, এই প্রিন্টিংয়ে গিয়ে, প্রিন্টিং থেকে একটা মার্কেটে যাওয়া পর্যন্ত, একটা দোকানের শেলফে ওঠা পর্যন্ত, এবং একজন কাস্টমারের হাতে ওঠা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়াটি মধ্যে ডেস্কটপ পাবলিশিংয়ের কিন্তু বিচরণ। আমরা যদি আজকের যে আলোচনা, সে আলোচনায় আমরা যে জিনিসগুলো কভার করার চেষ্টা করব, হোয়াট ইজ ডেস্কটপ পাবলিশিং, এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। এক্সাম্পলগুলো, আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলগুলো বলার চেষ্টা করব, এবং এটির প্র্যাকটিক্যালিটি কতটুকু সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সামথিং হিস্টোরিক্যাল গ্রাউন্ড থেকে আলোচনা করব। তো শুরুতেই যদি আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজি, হোয়াট ইজ ডেস্কটপ পাবলিশিং? ইট ইজ দ্য গ্রেটেস্ট ফ্যাক্টর অফ অকার ইন পাবলিশিং। লাইক, পাবলিশিংয়ের এটা একটা বড় একটা ক্ষেত্র, সেই জায়গাটাকে বলা হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। এবং আরও বলা হচ্ছে, আপনার কম্পিউটারে আপনি যেই কাজটি করছেন, একটা প্রিন্টের জন্য অথবা পাবলিশ করার জন্য, লাইক একটা যে কোনো একটা ডিজাইন, ব্রোশিয়ার, ফ্লায়ার, অথবা বই, অথবা যে কোনো ধরনের
যে কোনো কিছু আপনি যখন আপনার ডেস্কটপ কম্পিউটারে করছেন সেই কাজটি কিন্তু আসলে ডিটিপির কাজ। লাইক তাহলে ডিজাইনের কাজ কোনটি? এটা একটা সুন্দর প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যায় যখন আমরা বলছি আমার ডেস্কটপে আমি যখন যাই করছি সেটা যদি ডিটিপির কাজ হয়, তাহলে ডিজাইনের কাজটা কোনটা? ডিজাইনের কাজটা হচ্ছে আইডিয়ার জায়গাটা, ডিজাইনের কাজটা হচ্ছে আপনি যে লেআউটটা করছেন সেইটা। এখানে মনে রাখা দরকার এই পুরো প্রক্রিয়াটির মধ্যে কতগুলো বিষয় কিন্তু জড়িত, লাইক কতগুলো রিসোর্স ইনপুট হয় এবং একটা ফাইনাল আউটপুট হয়। ধরেন আমরা যদি ভাবি আমরা একটা ফ্লায়ারের ডিজাইন করব, এই ফ্লায়ারের ডিজাইনটা করতে গিয়ে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে একটা লেআউট আমাদের তৈরি করতে হবে। সেকেন্ড যে কাজটা করতে হবে কতগুলো টেক্সটের প্রয়োজন হবে, রাইট আপটা প্রয়োজন হবে। থার্ড যে কাজটা করতে হবে এটাকে আমাদের ডিজিটালি কনভার্ট করতে হবে। এখন এটাকে ডিজিটালি যখন আমি নিয়ে আসছি তখন আমার কি দরকার? একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ওয়ার্ড যদি সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারে আমরা এটাকে কম্পোজ করব। কম্পোজ করে দেন রিলেভেন্ট যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলো আমরা এখানে কালেক্ট করব। তারপরে এটাকে হয়তো পাবলিশ করার চিন্তা করব এবং এটাকে কিভাবে প্রিন্টের জন্য প্রিপেয়ার করা যায় সেই কাজটি করব। এখানে মূলত আমরা যখন এই রিসোর্সগুলো ইনপুট দিচ্ছি এবং ইনপুট দিয়ে সেই জিনিসটাকে আউটপুটের জন্য টোটালি প্রিপেয়ার করছি, এই যে প্রক্রিয়াটা, এর মাঝখানে যে কাজটা একজন ব্যক্তি একজন ডেস্কটপে বসে এই পুরো এন্টায়ার প্রক্রিয়াটাকে যে করছেন সেটাকেই বলছে কিন্তু ডেস্কটপ পাবলিশিং। তো ডেস্কটপ পাবলিশিং এর প্রথম ধারণা হয়েছিল 1970-এর দশকে। সেই সময় জেরক্স পার্ক নামে একজন ভদ্রলোক এই ধারণাটি দেন এবং পরবর্তীতে এই ক্রেডিটটা যদিও অতিমাত্রায় মার্কেটিংয়ের রেজাল্ট হিসেবে পল ব্রেইনারের কাছে এটা চলে যায়। এবং সেই সময়ে যদি আমরা দেখি ম্যাক কম্পিউটারের কথা আমরা জানি এবং ম্যাক পাবলিশার নামে একটা সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যার দিয়ে মূলত এই ডেস্কটপ পাবলিশিংয়ের কাজগুলো করা হতো। যে কোনো বই পাবলিকেশন বা যে কোনো ধরনের প্রিন্টিং টেকনোলজির সাথে রিলেটেড যে অ্যাক্টিভিটিস এই জিনিসগুলোকে করার জন্য ম্যাক পাবলিশার নামে 1985-এ প্রথম ম্যাক পাবলিশারটা আসে এবং পরবর্তীতে প্রাইম ফিশিং, পেজ মেকার এবং প্রাইম ফিনিশ, পেজ মেকার, ব্লেজার রাইটার, তারপর এরকম আরও অনেক অনেক সফটওয়্যার আসে। পরবর্তীতে কিছুদিন খুব এক্সট্রিমলি লিড দেয় কোয়ার্ক এক্সপ্রেস, কোরাল ড্র এবং অ্যাডোব পোস্টস্ক্রিপ্ট এই সফটওয়্যারগুলো। এবং ফাইনালি এই জিনিসগুলোকে আরও ইজিয়ার করে অ্যাডোবের যে সফটওয়্যার হিসেবে অ্যাডোব ইনডিজাইন আরও বেশি ইজিয়ার করে এখন আমাদের মাঝে আসছে। তো আমরা যে কাজটা করি ইলাস্ট্রেটরে, এটিও কিন্তু এক ধরনের ডিটিপি ওয়ার্কই বলা চলে। এখানে আমরা সবগুলোকে অ্যাকোমোডেট করি। এখন এই জায়গা থেকে একসময় অ্যাডোব ইলাস্ট্রেটরে কোনো একটা কাজ করে এটাকে আউটপুট দেওয়াটা ছিল একটু জটিল, বাট এই সময় এসে দেখেন কোয়ার্ক এক্সপ্রেসের মতো সফটওয়্যারগুলো কিন্তু বিলীন হতে বসেছে, কারণ অ্যাডোব ইলাস্ট্রেটরে এত ফ্যাসিলিটি ইনক্লুডেড বিকজ এখানে এখন আর প্রয়োজন হচ্ছে না কোয়ার্ক এক্সপ্রেসের মতো সফটওয়্যারগুলো, কোরালড্রর মতো সফটওয়্যারগুলো, বিকজ এখন নতুন যে টেকনোলজিগুলো আসছে প্রত্যেকটা টেকনোলজি এখন অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা ইনডিজাইন এগুলোর সাথে কিন্তু কানেক্টেড। আমরা ইনডিজাইন থেকেও পরিপূর্ণরূপে একটা বই কিন্তু ডিজাইন করে বের করে পাবলিশ করে ফেলতে পারি এবং পুরো প্রক্রিয়াটা সেখানে করা পসিবল। এরকম প্রত্যেকটা জিনিস আমরা যখন করি এই জিনিসগুলো একটা সফটওয়্যারের মধ্য দিয়ে করতে হয় এবং সেখানে কতগুলো ইনপুট হয়, আউটপুট হয়, এই পুরো প্রক্রিয়াটির নাম হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। তা আমরা যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি আমাদের সাথে প্রিন্টিং পাবলিকেশনের একটা হৃদয়ের একটা সম্পর্ক আছে এবং যারা বিশেষ করে প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করে থাকি সেটার সাথে
অবশ্যই ডেস্কটপ পাবলিশিং এর একটা বড় ধরনের হৃদ্যতা কিন্তু আছে। এবং আমরা যারা মনে করি গ্রাফিক ডিজাইনাররা যে আমরা সাধারণত আমরা তো ডিজাইনার, সো আমরা কেন অপারেটরের কাজটা করব। ডেস্কটপ পাবলিশিং এর কাজটা অনেকটা অপারেটরের মতো, বিকজ এটি বাই ডিফল্ট কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো আয়ত্ত করার ব্যাপার। কিন্তু আমার একটা ফিলোসফি হচ্ছে একজন ডিজাইনার তখনই পরিপূর্ণতা পায় যখন সে ডেস্কটপ পাবলিশিং এর পুরো প্রক্রিয়াটা তার নখদর্পণে থাকে। যদি সেই জায়গায় কোনো ধরনের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু তার ডিজাইনেও একটা ত্রুটি বিচ্ছুতি কিন্তু থেকেই যায়। সেখানে হয়তো সাইজের ব্যাপারে কোনো একটা ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, অথবা কোনো একটা কালারের পার্সেন্টেজে কোনো একটা ঝামেলা হতে পারে, অথবা কোনো একটা জায়গায় টেকনিক্যাল একটা এরর থেকে যাবে। তো এই জায়গাটা যদি আমাদের একটু বেশি আমরা বুঝতে পারি ডিজাইনার হিসেবে, এবং আইডিয়ার জায়গায় আমরা যারা কাজ করি, আমাদের যারা ক্রিয়েটিভিটির জায়গায় কাজ করি, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আরো ফার্নিশড ওয়েতে পাবলিশ করা পসিবল হয়। তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, যে নর্মালি আমরা যারা ডিজাইনার হিসেবে কাজ করি, আমরা এই পুরো প্রক্রিয়াটির উপরে বসে কাজ করি। আমাদেরও উপরে থাকে কারা, সে আমি যদি এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, একটা বই আমি পাবলিশ করব, একজন রাইটার বইটা লিখেছেন, তো লেখার পরেই যে কাজটা সেটা কিন্তু আমাদের কাছে চলে আসে। লাইক একটা কাভার ডিজাইন করতে হবে, একটা পেজ মেকআপ করতে হবে, পুরো বইটা সুন্দর করে একটা প্রেজেন্টেবল ওয়েতে আমাদের পাঠকের কাছে পৌঁছে দিতে হবে। এই যে পুরো কাজটা, এইটার জন্য একজন ডিজাইনার এখানে কিন্তু বড় একটা রোল প্লে করে। এবং তাকে নিচের যে প্রক্রিয়াগুলো, এখানে আমি অনেকগুলো রোল আমি এখানে দেখিয়েছি, এই রোলগুলোর প্রত্যেকটা সম্পর্কে একটা প্রপার নলেজ থাকতে হবে। যদি এই নলেজে যদি ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু আমার যে প্ল্যানিং, সে প্ল্যানিংয়ে কোনো একটা জায়গায় মিসম্যানেজমেন্ট হবে, এবং যেটার খেসারত কিন্তু ফিনান্সিয়ালি দিতে হবে। এবং এখানে যতগুলো রোল আমরা দেখিয়েছি, একজন ডিজাইনার সবার টপে বসেই কাজ করে। সে প্রথমত কি করে, একটা লেআউট প্ল্যান করে। সেই লেআউট প্ল্যানটা সুন্দর করে, যে কেমন বইটার কেমন সাইজ হবে, অথবা যেই প্রিন্টিং আইটেমটা আমি করছি সেটাকে যখন আমি পাবলিশ করব, কেমন সাইজে পাবলিশ করব, এবং এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়ালসটা কি হবে, পেপারটা কি হবে, কোথায় কোন ধরনের এডিশনাল ফিচার যোগ হবে, কোথায় স্পট হবে, কোথায় লেমিনেশন হবে, কোথায় ফয়েল হবে, এই পরিপূর্ণ যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু ডিসাইড করার জন্য দায়িত্ব হয়েছে একজন ডিজাইনার। ডিজাইনার পূর্বেই সব কিছু কিন্তু ডিসাইড করে ফেলবে। যে যেমন এটা একটা বই বা ডায়েরি যদি আমরা ধরে থাকি, এটার কাভারটা কেমন হবে, কতটুকু কত জিএসএম হার্ড হবে, পেপারটা কেমন হবে, এবং এটার উপরে লেমিনেশন হবে, লেমিনেশনটা কি গ্লসি হবে নাকি ম্যাট হবে, এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাও কিন্তু একজন ডিজাইনার করে ফেলে। তো এইটা যখন পরিপূর্ণ হয়ে যায়, যখন প্ল্যানিংটা পুরোপুরি স্ট্রাকচার ওয়েতে চলে আসে, তখন যে কাজটা হয়, যে হ্যাঁ, একজন কম্পোজারের সাপোর্ট আমাদের নিতে হয় ডিজাইনারদের, বিশেষ করে যখন পেজগুলো আমরা পেজের একটা লেআউট তৈরি করে দিই, তখন আমরা একজন অপারেটরের সাহায্য নিতে পারি। অপারেটর লাইক কেমন, কম্পিউটার অপারেটর হতে পারে। সেক্ষেত্রে সবসময় যে খুব হাইলি এক্সপেন্সিভ ডিজাইনার দিয়ে আমার এই পুরো কাজটা করতে হবে, নট নেসেসারি। স্পেসিফিক যে জায়গাগুলোতে আইডিয়ার জায়গা, ডিজাইনের জায়গা, সেই জায়গাগুলোতে ডিজাইনার কাজ করবে। কোথাও যদি ইলাস্ট্রেশন থেকে থাকে, কালার নিয়ে এক্সপেরিমেন্ট করার জায়গা থাকে, সেই জায়গাগুলোতে ডিজাইনার কাজ করবে। দেন যে কাজটা হবে, অপারেটর টোটাল টেক্সটগুলোকে একটা গাইডলাইন অনুযায়ী সে পুরো বইটাতে সুন্দর করে সাজিয়ে ফেলবে। এবং সেক্ষেত্রে একজন অপারেটর যথার্থতার সহিত সে কাজ করে, এবং সেটা করার পরে
অপারেটর এবং ডিজাইনার মিলে যখন পরিপূর্ণ কাজটা শেষ হয়ে গেল, তখন যে কাজটা হয় ডিটিপি অপারেটর, ডেস্কটপ পাবলিশিং অপারেটর। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই সেন্সিটিভ, বিকজ ছোট ছোট টেকনিক্যাল কিছু ইস্যুস আছে যেগুলো একটুখানি মিস হলেই পুরো প্রক্রিয়াটা আসলে ভেস্তে যেতে পারে। তো সেক্ষেত্রে ডিজাইনার কিন্তু সবসময় এখানে বসের রোল প্লে করে। সেই অল টাইম কিন্তু পুরো জিনিসটা দেখভাল করার ক্ষেত্রে এবং ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে কোথায় কি হবে টোটাল প্রসিডিউরটা কিন্তু বাতলে দেয় হচ্ছে ডিজাইনার। তো এই ক্ষেত্রে ডিটিপি অপারেটরের কাজ, এবং ডিটিপি অপারেটরের কাছ থেকে চলে যায়, ডিটিপি অপারেটর যখন পরিপূর্ণরূপে কম্পিউটারে পুরো সেটিংটা করে দেয়। এবং যদি আমরা বলি যে যেহেতু বরাবরই আমরা একটা বইয়ের এক্সাম্পল দিয়ে আসছি, একটা বই আমরা যখন প্রিন্ট করব তখন নর্মালি আমরা একটা বই কিন্তু দেখতে পাই পেজ বাই পেজ, বাট এগুলো কিন্তু এরকমভাবে কিন্তু প্রিন্ট হয় না। নর্মালি একটা বড় শিট থাকে, স্প্রেডশিট, সেই স্প্রেডশিটের মধ্যে 16টা পেজ থাকে, 8টা পেজ থাকে, এটাকে বলা হয় ফর্মা। 8টা পেজে এক ফর্মা হয় অথবা 16 পেজে এক ফর্মা হয়। এই ফর্মাটাকে সুন্দর করে সাজিয়ে সে যখন একেবারে ফার্নিশড ওয়েতে সে করে দেয়, তখন যে জিনিসটা হয়, ওই স্প্রেডশিটটা যখন ফোল্ড করা হয়, তখন ফোল্ড করতে করতে এইটা একেবারে নাম্বারে একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মিলে যায়। তো এই ফর্মা সেটিং এর কাজটা কিন্তু ডিটিপি অপারেটরের কাজ। সে পরিপূর্ণরূপে কোথায় কতটুকু স্পেসিং হবে, কোথায় কাটিং এর জন্য কতটুকু মার্ক দেয়া লাগবে, এবং প্রিন্টার মেশিনের যে রিকোয়ারমেন্টগুলো সেই জিনিসগুলো মাথায় রেখে সে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে সুন্দরভাবে কাজটা করে দেয়। এবং এটা যখন ফাইনালি তার কম্পিউটারে কাজটা যখন ডান, তখন এটা চলে যায়, সে যখন কমান্ড দেয় সাথে সাথে চলে যাচ্ছে সিটিপি মেশিন। সিটিপি মেশিন মানে কম্পিউটার টু প্লেট। এক সময় এই জায়গাটায় কম্পিউটার থেকে সরাসরি প্লেট হতো না, এখানে মাঝখানে একটা স্টেপ ছিল, সেটা ছিল পজিটিভ ফিল্ম আউটপুট আসতো। তো সেই ফিল্ম থেকে এটাকে আবার লাইট ইমপ্রেশন দিয়ে এটাকে প্লেট বানানো হতো, সেই প্লেটটাই আসলে প্রিন্টিং মেশিনে সেট করা হতো। তো এখন যে জিনিসটা হচ্ছে, এখানে মাঝখানের স্টেপটা এখন অনেকটা অমিট হওয়ার মতো, ছোটোখাটো কাজ ছাড়া এখন ওই জিনিসগুলো ব্যবহার হয় না। তখন এখন যে জিনিসটা হয় যে কম্পিউটার থেকে সরাসরি এক কমান্ডেই প্লেটটা বের হয়ে যাচ্ছে, এবং সে সব সেটিং কিন্তু ডিটিপি অপারেটর করে দিয়েছে। তারপর প্লেট বের হয়ে গেল, প্লেটটা চলে গেল একজন যে ওয়াশ অপারেটর, প্লেটটাকে বের করার পর একটা কেমিক্যাল দিয়ে সেটাকে ওয়াশ করতে হয়, সে ওয়াশ করলো, দেন এটা চলে গেল অফসেট প্রিন্টিং মেশিনের কাছে। অফসেট প্রিন্টিং মেশিনে, সেটার অফসেট মেশিনে আমি পরবর্তীতে আমাদের যে মেশিনের ছবিগুলো দেখে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটা চলে গেল অফসেট প্রিন্টিং মেশিনে। অফসেট প্রিন্টিং মেশিনে যাওয়ার পরে সেখানে চলে আসলো পেপার এবং যাবতীয় কালার সব কিছু সেখানে দিয়ে প্রিন্টটা কমপ্লিট হয়ে গেল। প্রিন্টটা হওয়ার পরে সেই মেশিন অপারেটর যে কাজটা করলো, এই টোটাল স্প্রেডশিট, বড় বড় যে পেপারের শিটগুলো, এই শিটগুলোকে ট্রান্সফার করে দিল। যদি কোথাও লেমিনেশন কাজ থাকে অথবা ইউভি অথবা ফয়েল, যে কোনো ধরনের এডিশনাল ফিচার, এক্সক্লুসিভ ফিল দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক ধরনের ইমপ্রেশন যোগ হয়। আর কাভার কোথাও দেখবেন একটু অ্যাম্বোস করা, কোথাও একটু ডাউন করা, এই ধরনের নানান ধরনের ফিচার কিন্তু যোগ করে মানুষ একটা এক্সক্লুসিভ ফিল দেওয়ার জন্য। তো সেই সব জায়গাগুলোতে চলে যাবে এবং সেখান থেকে চলে আসবে একজন বাইন্ডারের কাছে, যে জিনিসটা বাইন্ডিং করবে। এবং বাইন্ডিং এর আগে এই ফর্মাগুলোকে ভাঁজেরও একটা মেশিন কিন্তু আছে, সেই মেশিনে এটাকে ফর্মাগুলো ভাঁজ করে করে একটা বইয়ের, এবং সেলাইও কিন্তু অটোমেটেড মেশিনে হচ্ছে। এবং এগুলো একসময় সবই ম্যানুয়াল হতো, এখন কিন্তু সবই মেশিনেই হচ্ছে। এবং সেই জায়গা থেকে বাইন্ডিং হাউস থেকে পুরো জিনিসটা মেশিন অপারেটরের হাত দিয়ে চলে যায় কাটিং ম্যানের কাছে।
কাটিং ম্যান সুন্দর করে সেই জিনিসগুলো চারপাশে ওয়েস্টেজ ব্যাপারগুলো সব কাটিং করে দেন ফাইনালি এইটা চলে যায় আসলে পাবলিশার সেটাকে নিয়ে এবার শপে অথবা যে কোনোভাবে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে। তো এই পুরো যে প্রক্রিয়াটা, এটা একজন পাকা ডিজাইনারের সবসময় নখদর্পণের রাখতে হয়। না রাখলে পরে যে জিনিসটা হয় যে কোনো একটা জায়গায় যদি মিসিং হয় তাহলে তার দায়ভার কিন্তু ডিজাইনার এড়াতে পারে না। সেই জায়গা থেকে আমরা আজকে দেখব কিছু গ্যালারিতে আমাদের কিছু ছবি দেখব কেমন ধরনের মেশিনগুলো দিয়ে প্রিন্ট হতো। এটা অনেক পুরনো ম্যানুয়াল একটা প্রিন্টিং মেশিন। দেখেন সাচের অক্ষর তৈরি করে এখানে একটা একটা করে শীট দেওয়া হতো এবং এই মেশিনের মাধ্যমে অনেকটা প্রেশার দিয়ে এই এবং এখানে একটা রোল সেট করা থাকতো, রোল দিয়ে এটাতে কালার লাগতো এবং পেপারের উপর আস্তে করে গিয়ে একটা চাপ পড়তো এবং এটাকে প্রিন্ট হতো। তো এইটা অনেক প্রাচীন একটা প্রিন্টিং সিস্টেম, এটা জাস্ট আপনাদের জানার উদ্দেশ্যে দেখালাম। এখন দেখি আমরা আধুনিক কিছু প্রিন্টিং মেশিন। আমি যে বলেছিলাম ডিটিপি অপারেটর থেকে যেই সিটিপি মেশিনে চলে যাচ্ছে, বাম পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিটিপি মেশিন। এই সিটিপি মেশিনে সরাসরি প্লেটটা তৈরি হয়। এই প্লেটটা তৈরি হয়ে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই আবার ওয়াশিংয়ে চলে যায় এবং ওয়াশিংয়ে যাওয়ার পর সেখান থেকে প্লেটটা চলে যায় ডান পাশে যে অফসেট প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে। এই মেশিনে আমরা যদি একটু দেখি, এখানে অবশ্য রোলটা দেখা যাচ্ছে না, মেশিনের ওই পাশটাতে রোলটা ভিজিবল হয়। আমরা পরে আরেকটা মেশিন দেখি যেটাতে আসলে রোলটা দেখা যাবে। এখানে বাম পাশে বাই কালার অফসেট মেশিন। আমরা এর আগে যে মেশিনটা দেখছি এটা কিন্তু সিঙ্গেল কালার। এখানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক এই জিনিসগুলো স্পেসিফিক ওয়ান কালার করে করে এগুলো প্রিন্ট করা হয়। এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন যে এইটার মধ্যে হচ্ছে পেপারগুলো থাকে এবং এখান থেকে পেপারগুলো মেশিনে অটোমেটেড টেনে টেনে নিয়ে যাওয়া হয় এবং উপরে হচ্ছে এই জায়গাটায় প্রিন্টের যেগুলো প্রিন্ট হয়ে আসে সেগুলো ঘুরে এসে এখানে স্ট্রাইক হয়। তো এই প্রক্রিয়াটা, যেমন এই মেশিনগুলো দেখেন আরো আধুনিক। এখানে দেখেন 7টা 8টা কালার পর্যন্ত একটার পর একটা হতে থাকে। যেমন যদি এমন হয় যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, গোল্ডেন, সিলভার এরকম যদি অনেক কালার হয়, সেই সবগুলো কালার অ্যাট এ টাইম একটা থেকে একটা একটা থেকে একটা যেতে থাকে, একদম ফাইনালি কিন্তু একটা ফার্নিশড প্রিন্ট কিন্তু বের হয়ে আসে। এবং ডান পাশে দেখেন এইচডি বাই কালার অফসেট মেশিনটা, এইটাতেও কিন্তু এইটারই আরো আধুনিক ভার্সন বলা চলে। এটা আরো অটোমেটেড এবং অনেক সফিস্টিকেট। তো এই মেশিনগুলো দেখে, যেমন ধরেন এখানে আরেকটা মেশিন সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি যেটার নাম হচ্ছে ইকো সলভেন্ট প্রিন্ট। এই মেশিন এবং প্রিভিয়াস যে মেশিন এটার সাথে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। যেমন এই মেশিনগুলোতে সবসময় কিন্তু কাগজের প্রিন্ট হয়, এখানে পেপারবিহীন কোনো ধরনের প্রিন্ট কিন্তু এই মেশিনগুলোতে হয় না। এবং এই মেশিনে কিন্তু তা না, এখানে যেমন পিভিসি অথবা স্টিকার এই জাতীয় যে প্রিন্টগুলো আমরা নর্মালি বিলবোর্ড দেখি, অনেক ক্ষেত্রে সাইনবোর্ডের যেসব প্রিন্টগুলো হয় সেই প্রিন্টগুলো বিগ বিগ সাইজের যে প্রিন্টগুলো, এগুলো মিডিয়াটা থাকে একটু রোল আকারে। এগুলো যেমন 10 ফিট থাকে, 20 ফিট থাকে, 20 ফিট পর্যন্ত এই রোলটা হয়ে থাকে। মেশিনের সাইজও 20 ফিট পর্যন্ত হয়। 5 ফিট থেকে শুরু করে 20 ফিট পর্যন্ত এই মেশিনের সাইজ আছে এবং বিভিন্ন ধরনের রোলের সাইজও আছে। লাইক এখানে রোলগুলো ব্যবহার হয় 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 8 ফিট, 10 ফিট এবং 12 ফিট, 20 ফিট এরকম করে রোলের সাইজ হয়। তো সেই সাইজগুলো এই পুরো মিডিয়ার যে রোলটা এখানে উঠিয়ে দেওয়া হয় এবং এখানে একটা হেড আছে, যেই হেডের মধ্যে কালারগুলো থাকে। কালারগুলো কন্টেইনার থেকে এই হেড পাঞ্চ করে করে সেখানে মুভ করে এবং প্রিন্টটা হয়। নর্মাল যে ছোট যে ভার্সনের আমরা কালার প্রিন্টার দেখি সেই কালার প্রিন্টারের মতোই বিষয়টা, একটু এনলার্জ, একটু লার্জ স্কেলে হয় এবং এটা ডটের লেভেলটা একটু বিগার হয়
ইকো সলভেন্ট প্রিন্ট। এবং এর বাইরে এখানে আরেকটা মেশিন আছে যেটা হচ্ছে সলভেন্ট প্রিন্ট, সেটাও কিন্তু ইকোটা একটু আধুনিকায়ন। তার আগে সলভেন্ট প্রিন্ট মেশিনটি ছিল, এখন ইকো সলভেন্টটা একটু বেশি পপুলার। এটাও অ্যাজ লাইক ওরকম একটা মেশিন ইকো। এখানে দেখেন আরেকটা টেকনোলজি যেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্ট এটা একটা সেমি অটো একটা স্ক্রিন প্রিন্টার মেশিন, যেখানে আসলে দেখেন এখানে টি শার্টটাকে সেট আপ করা হয়েছে, আর এই যে শিটটা এটার মধ্যে হচ্ছে ডিজাইনটা থাকে এবং কালারটা এটার মধ্যেই এই স্ক্রিনের উপরে এক ধরনের ইমপ্রেশন দিয়ে এখানে প্রিন্টটা হয়ে যায়। এভাবে করে এই ম্যানুয়ালি এই প্রিন্টগুলো করা যায়। এটা যেমন একটা মেশিনের মাধ্যমে হচ্ছে, এটা কিন্তু চাইলে আপনি এরকম একটা স্ক্রিন সেট করে আপনি নিজেও বাসায় স্ক্রিন প্রিন্ট করতে পারবেন। এখানে আরও অটোমেটেড স্ক্রিন প্রিন্ট মেশিন, যেটা পুরোপুরি রোল আকারে হতে থাকে এবং এখানে প্রত্যেকটা ইমপ্রেশনে দেখা যায় এখানে একটা লেজারের মাধ্যমে এটাকে ড্রাই করে ফেলা হয় এবং পরবর্তী কালারে পৌঁছে দেওয়া হয়। পুরো জিনিসটা একটা রোল প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর, যে ডিটিপির যে সেটিংটা, আউটপুট সেটিংটা, সেই জিনিসগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে ডিটেল একটু জানার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে বা লেকচারে। থ্যাংক ইউ।